গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুনব হুমায়ূন আহমেদের চাঁদের আলোয় কয়েকজন যুবক পর্ব 4 এবং এটি শেষ পর্ব। বিদেশিদের চাকরি দেওয়ার ব্যাপারে খুব কড়াকড়ি। বিচার মেয়াদও শেষ হয়ে গেছে, লুকিয়ে লুকিয়ে থাকতে হয়। এই বন্ধুর বাড়িতে কিছুদিন, ওই বন্ধুর বাড়িতে কিছুদিন। সেই সময় ক্যারোলিনের সঙ্গে পরিচয় থেকে বিয়ে। আমেরিকার অর্থনৈতিক মন্দার সময় তখন গ্রিন কার্ড পাওয়ার পরও চাকরি হয় না। গুছিয়ে উঠতে উঠতে অনেক সময় চলে গেল। দেশের কে কোথায় তা নিয়ে ভাববারই অবকাশ হলো না। এখন ভাববেন, কাল ভোরেই তিনি মামাদের খোঁজে বের হবেন। খুঁজে বের করা খুব একটা জটিল সমস্যা হবে না। মির্জা সাহেব বললেন, আমরা কোথায় যাচ্ছি? বেটে যুবকটি বলল, নটক। সঙ্গে সঙ্গে তিনি সাংকেতিক ভাষার অর্থ উদ্ধার করলেন। ছেলেটি উল্টো করে কথা বলছে। নকট হচ্ছে নটক। বেটের ছেলেটির নামও তিনি জেনেছেন। তার নাম মজিদ। লম্বা ছেলেটি আলম। অন্যজনের নাম তিনি এখনো জানেন না। নাম না জানা ছেলেটি বলল, সিগারেট দরকার, সিগারেট শেষ হয়ে গেছে। মজিদ মির্জা সাহেবকে বলল, আপনার কাছে সিগারেট আছে? না। ধূমপান করেন না? এককালে করতাম, এখন করি না। ক্যান্সারের ভয়ে? হ্যাঁ। এত বেঁচে থাকার শখ? মির্জা সাহেব দুটি ব্যাপার লক্ষ্য করলেন। ছেলেটা ধরন বদলেছে, ভদ্রস্বর বের করছে। তাই হয়ে থাকে। পাশাপাশি কিছু সময় থাকা মানেই পরিচয়। নিতান্ত অপরিচিত একজনের সঙ্গে খুব খারাপ ব্যবহার করা যায়, কিন্তু পরিচিত কারুর সঙ্গেই করা যায় না। সাইকোলজিস্টরা যে কারণে বলেন, খারাপ প্রকৃতির মানুষের হাতে পড়লে মাথা ঠান্ডা রাখতে হবে। তারা যা বলে তাতে রাজি হতে হবে এবং চেষ্টা করতে হবে কথাবার্তা বলার। তাদের কেউ যদি বলে, আমরা এখন তোমাকে গুলি করে মারব, তখন ভয়ে অস্থির হওয়া যাবে না। ভয় খুব সংক্রামক। তোমার ভয় দেখে সেও ভয় পাবে, তোমার ভয় দেখে সেও ভয় পাবে। একজন ভীত মানুষ ভয়ঙ্কর কাণ্ড করে। পৃথিবীতে হত্যার স্ট্যাটিস্টিক্স নিলে দেখা যাবে যে বেশিরভাগ খুনগুলো করেছে ভীত মানুষেরা। কাজেই কেউ তোমাকে হত্যা করতে চাইলে তুমি সময় চাইবে। যাকে বলে কালক্ষেপণ, শুধু কথা বলবে। তুমি যদি নন স্মোকারও হও, তবু বলবে, আমাকে মেরে ফেলতে চান, আমার কিছুই করার নেই, দয়া করে আমাকে একটা সিগারেট খেতে দিন। একটা সিগারেট হাতে পাওয়া মানে 5 মিনিট সময় বেশি পাওয়া। খেয়াল রাখবে, 5 মিনিট অনেক সময়। এই সময়টা কাজে লাগাবে। এমন ধরনের কথা বলবে যার জন্য হত্যাকারী প্রস্তুত নয়। যেমন তুমি তার শার্টের দিকে তাকিয়ে বলতে পারো, আপনার এই হাওয়াই শার্টের রংটা চমৎকার। আমার অবিকল এরকম একটা ছিল। এক লোকের হাতের জ্বলন্ত সিগারেটের শার্টটা ফুটো হয়ে গেছে। তোমার কথায় লোকটা হকচকিয়ে যাবে। তার শার্টের মতো তোমারও একটা শার্ট ছিল, এটা শোনার পর তার সঙ্গে তোমার একটা সূক্ষ্ম বন্ধন তৈরি হবে। তোমার শার্টটা নষ্ট হয়ে গেছে, এদেশে তোমার প্রতি খানিকটা সহানুভূতি বোধ করবে। এই সহানুভূতি খুবই সূক্ষ্ম, তবে সূক্ষ্ম হলেও কাজে। মির্জা সাহেব বললেন, একটা দোকান খোলা দেখা যাচ্ছে, ওখানে কি সিগারেট পাওয়া যাবে? তারা জবাব দিল না, কিন্তু খোলা দোকানটার দিকে হাঁটতে লাগলো। দোকানের নাম রূপা স্টোর। 32.5 ভাজা ধরনের দোকান। বিদেশি কসমেটিক্স থেকে আইসক্রিম পর্যন্ত আছে, সঙ্গে কনফেকশনারি। দুজন কর্মচারী, এরা দুজনই দোকান বন্ধ করায় ব্যস্ত। তারা ঢোকা মাত্র বিরক্ত গলায় বলল, দোকান বন্ধ? মাহিন বলল, পুরোপুরি তো এখনো বন্ধ হয় নাই ভাই। এক প্যাকেট সিগারেট নিব। 5 আছে? আছে, বিক্রি হবে না। কেন হবে না? একবার বললাম শোনেন না, দোকান বন্ধ করে দিয়েছি। মজিদ তীব্র চোখে তাকিয়ে রইল, কিছু বলল। আলম বলল, ভাই, রাত হয়ে গেছে, সিগারেট পাওয়া যাবে না। আপনার কাছে আছে, দিয়ে দেন, চলে যায়।
সারাদিন বেচাকেনা করে কর্মচারী দুজনেরই মেজাজ খুব খারাপ। রোগ হার্জির জেরে যেজন সেই কটকট করছে, অন্যজন বেশি বলশালী। সে এতক্ষণ কথা বলেনি, এখন বলল, মালিক ক্যাশ নিয়ে গেছে, দোকান বন্ধ করতে বলে দিয়েছে। আপনারা সিগারেটের দাম দিবেন, আমি ভাঙতি দিতে পারবো না। মাহিন বলল, যা দাম হবে তাই দিব, ভাঙতি দিতে হবে না। মোটা কর্মচারী এক প্যাকেট সিগারেট বের করে বলল, 50 টাকা দেন। মাহিন বলল, বাজারে তো 45 টাকা, আপনি 50 টাকা যাচ্ছেন কেন? বাজারে 45 হলে বাজার থেকে নেন। সে প্যাকেট ঢুকিয়ে রাখল। আলম বলল, প্যাকেটটা ঢুকিয়ে রাখলেন কেন ভাই সাহেব? কিনবো না এমন তো বলি নাই, হয়তো 50 টাকা দিয়ে কিনবো। আলম 50 টাকার নোটটা এগিয়ে দিল। রোগা কর্মচারীটা সঙ্গে সঙ্গে বলল, নোটটা বদলে দেন, সেরা আছে। কোথায় সেরা? এই যে দেখেন, স্কচ টেপ মারা। মির্জা সাহেব এক দৃষ্টিতে আলমের দিকে তাকিয়ে আছেন। তিনি খুব অস্বস্তি নিয়ে লক্ষ্য করলেন ছেলেটির ফর্সা মুখ লাল হয়ে উঠছে। যতদূর মনে হচ্ছে এর কাছে এই 50 টাকার নোটটা ছাড়া আর কিছু নেই, সম্ভবত তার বন্ধুদের কাছেও নেই। মির্জা সাহেব পরিষ্কার বুঝলেন ঘটনা এখন অন্যদিকে মোড় নিবে। তিনি কি কিছু করতে পারেন? তার কাছে বাংলাদেশি টাকা নেই। টাকা থাকলে চকচকে একটা 50 টাকার নোট কাউন্টারে রেখে দিতেন। এতে অবশ্যই কাজ হতো। আলম বলল, এই নোট রাখবেন না। বলতে গিয়ে তার গলা কেঁপে উঠল। মোটা কর্মচারীটা বলল, রে হেদে রে লিটু, ঝামেলা শেষ কর। তার কথা শেষ হবার আগেই লিটু উল্টে পড়ে গেল। আলম প্রচণ্ড এক ঘুষি বসিয়ে দিয়েছে। ব্যাপারটা এত দ্রুত ঘটেছে যে আলম নিজেও ঠিক বুঝতে পারল না কি ঘটে গেল। সে তাকিয়ে দেখল লিটু নামের লোকটা দু হাতে তার নাক চেপে ধরে আছে। তার আঙ্গুলের ফাঁক দিয়ে গল করে রক্ত পড়ছে। মোটা লোকটা বলল, এইটা কি করলেন? মজিদ ভাঙ্গা ভাঙ্গা গলায় বলল, আর আমজারা তুই কানে ধর। কি কন আপনি? আর আমি কানে ধর। খুট করে শব্দ হলো। মজিদ খাপ থেকে তার খুর বের করে ফেলেছে। মোটা লোকটি হতভম্ব হয়ে তাকিয়ে আছে। মজিদ হিসিস করে বলল, কানে ধর, কানে ধর। মোটা কর্মচারীটির চোখে ভয় ঘনিয়ে এলো। ভয় ঘনিয়ে আসাই স্বাভাবিক। মজিদের পুরো চেহারা পাল্টে গেছে। তার চোখে উন্মাদ দৃষ্টি। এ দৃষ্টি চিনতে কারুর ভুল হবার কথা নয়। আলম লিটুর দিকে এখনো তাকিয়ে আছে। হাতের আঙ্গুলের ফাঁক দিয়ে রক্ত পড়ছে। এই দৃশ্য তাকিয়ে দেখা যাচ্ছে না, আবার ফিরিয়েও নেওয়া যাচ্ছে না। লিটু বিড়বিড় করে কি যেন বলল। মজিদ তার দিকে তাকিয়ে ক্ষুব্ধ গলায় বলল, নখুরেক বলফে। লিটু কিছুই বুঝল না, কিন্তু মির্জা সাহেবের গায়ে রক্তহীন হয়ে গেল। মাহিন কাউন্টারের এক পাশে রাখা ক্রিকেট ব্যাটের স্তূপের দিকে এগিয়ে গেল। প্রায় সঙ্গে সঙ্গেই বিকট শব্দ হলো। সে ব্যাট দিয়ে বাড়ি দিয়ে কাউন্টারের কাচের দেরাজ গুড়িয়ে ফেলেছে। ঘরময় কাচের টুকরা। মোটা কর্মচারীটি প্রায় ফিসফিস করে বলল, মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। মজিদ চাপা গলায় বলল, নখুরেক বলফে। মোটা কর্মচারীটি আবার বলল, মাফ করে দেন ভাইজান, ও লিটু ভাইজানের কাছে মারসা। লিটুর সঙ্গে সঙ্গেই রক্তমাখা হাতে মজিদের প্যান্ট চেপে ধরল। মজিদ প্রচণ্ড লাথি দিয়ে তাকে কাচের টুকরোর ওপর ফেলে দিল। আবার একটা শব্দ হলো। মাহিন কাচের আরেকটি দেরাজ ভেঙেছে। মোটা কর্মচারীটি ভীতু গলায় বলল, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মজিদ চড়া গলায় বলল, নখুরেক বলফে। ভাইজান মাফ করে দেন, ভাইজান মাফ করে দেন। নখুরেক বলফে। জানে মাইরেন না ভাইজান, আমার ছোট ছোট দুইটা বাচ্চা। মোটা কর্মচারীটা কেঁদে উঠল। মির্জা সাহেবের আত্মা কেঁপে উঠল। লোকটা ভয় পাচ্ছে, অসম্ভব ভয় পাচ্ছে। এ ভয় সংক্রামক। এ ভয় ঢুকে যাবে মজিদের ভেতর, তখন ভয়ঙ্কর কিছু হয়ে যাবে। মাফ করে দেন ভাইজান, মাফ করে দেন। আর কোনোদিন কাস্টমারের সাথে খারাপ ব্যবহার করবি না ভাইজান, না। এরপর কাস্টমারে বাপ ডাকবি, জি ভাইজান ডাকবো। আর মেয়ে কাস্টমার হইলে মা ডাকবি, জি ভাইজান ডাকবো। ওরা বেরিয়ে এলো। মির্জা সাহেব পিছনে পেছনে বেরিয়ে এলেন, যদিও তার ধারণা তার কথা এখন তাদের মনে নেই।
কিছু দূর এগিয়ে একটা লাইট পোস্টের নিচে দাঁড়ালো। এখন বেশিরভাগ লাইট পোস্টেই সোডিয়াম ল্যাম্প, এটাতে তা নয়, সাদা টিউবলাইট জ্বলছে। আলম বলল, মজিদ, তোর সারা গায়ে রক্ত, এত রক্ত এলো কোত্থেকে? মজিদ তাকিয়ে দেখল সত্যি রক্তে প্রায় মাখামাখি। সে শীতল গলায় বলল, দেখি সিগারেট দে। আলম বলল, সিগারেটের প্যাকেট তো আনা হয়নি, আসল জিনিসই রয়ে গেছে। আবার যাবি? মির্জা সাহেব বললেন, আবার যা ঠিক হবে না, এতক্ষণ খবর হয়ে গেছে, লোকজন চলে এসেছে। মজিদ তীব্র গলায় বলল, আসুক না, ভয় পাই নাকি? আব্দুল মজিদ কোনো শালাকে ভয় পায় না, উল্টা সব শালা আব্দুল মজিদকে ভয় পায়। আলম বলল, খুরটা খাপে ঢুকে রাখতো মজিদ, দেখে ভয় ভয় লাগছে। লাগুক ভাই, এই খুর দিয়ে আজ কোন এক শালাকে আমি কাটবো, না কাটলে মনে মনে শান্তি হবে না। এই যে চাচা মিয়া, আপনার নাম কি? আমার নাম মির্জা। তোমাকে আমি কাটবো, কাটাকাটি খেলা হবে। আমি অপরাধটা করেছি কি? তুই শালা গরমের মধ্যে কোট পরেছিস, শালা ফুটানি দেখাচ্ছিস। তোমরা যদি বলো তাহলে কোট খুলে ফেলি। শালা আবার তুমি করে বলে। মজিদ আচমকা এক চর বসিয়ে দিল। মির্জা সাহেব প্রথমবারের মতো সত্যিকার অর্থে ভয় পেলেন। তার মনে হলো দোকানে ঢুকবার আগে এরা যা ছিল এখন তা নেই। এখন তার সামনে অন্য একদল ছেলে দাঁড়িয়ে আছে। এরা যে কোনো মুহূর্তে ভয়ঙ্কর কিছু করতে পারে। মজিদ বলল, চল করিমের ওখানে যাই। আলম বলল, করিমের ওখানে কেন? ওইখানে গিয়ে এই চাচা মিয়াকে কুরবানি দিয়ে দিব। চাচা মিয়া স্যুট পরে ফুটানি দেখাচ্ছে। আলম জবাব দিল না। দলটি হাঁটতে শুরু করলো। মির্জা সাহেব লক্ষ্য করলেন মজিদ ছেলেটি এখন আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে না। অর্থাৎ সে এই মুহূর্তে কোনো শারীরিক ব্যথা বেদনা অনুভব করছে না। তিনি ঘড়ি দেখলেন। তার ঘড়িতে এখন ৩টা বাজে, অর্থাৎ মাত্র আধা ঘন্টা সময় পার হয়েছে। এদের সঙ্গে যখন দেখা হয়েছিল তখন বেজেছিল ২:৩০। বাংলাদেশ সময় এখন কত? জিজ্ঞেস করাটা কি ঠিক হবে? মির্জা সাহেব আলমের দিকে তাকিয়ে বললেন, কটা বাজে? উত্তর দিল মজিদ। চাপা গলায় বলল, চুপ। মির্জা সাহেব নিঃশব্দে হাঁটতে লাগলেন। আকাশের চাঁদ জ্যোৎস্নার ফিনকি হয়ে ছড়াচ্ছে, চারদিকে দিনের মতো আলো। মজিদ বলল, রেস কোর্সের মাঠে যাবি নাকি? কেউ জবাব দিল না। মনে হচ্ছে সবাই কিছুটা ক্লান্ত। মাহিন বেশ খানিকক্ষণ পিছিয়ে পড়েছে, খানিকটা পিছিয়ে পড়েছে। তার পিছিয়ে পড়াটা ইচ্ছাকৃত। সিগারেট খেতে হবে। প্যান্টের পকেটে 4টা ইমার্জেন্সি সিগারেট আছে, তারই একটা সে ধরালো। অন্যরা টের পেলে মুশকিল হবে। মাহিন সিগারেটের আগুন হাত দিয়ে আড়াল করে টানছে, তেমন আরাম পাওয়া যাচ্ছে না। সবসময় ভয়ে ভয়ে থাকতে হচ্ছে। মজিদ টের পেলে খেচাং শুরু করবে। মজিদ বলল, কি তোরা যাবি রেসকোর্সের মাঠে? আলম বলল, ওইখানে আছে কি? মজিদ চাপা গলায় বলল, ফুর্তির জায়গায় হচ্ছে রেসকোর্সের মাঠ। গাছ বড় হয়েছে, অন্ধকার অন্ধকার ভাব। এসব অন্ধকারে মজার মজার জিনিস দেখবি। দূর, বাদ দে। বাদ দেব কেন? ঢাকার লাইফ দেখবো না? আমাদের সঙ্গে ফরেন চাচা মিয়া আছেন, ফরেন চাচা মিয়াকে দেখা যায়। কি ফরেন চাচা মিয়া দেখতে চান না? মির্জা সাহেব সহজ গলায় বললেন, না, বিলাতি মেম ছাড়া সাহেবের মন বসে না। নিচে কার্পেট, উপরে ঝাড়বাতি, মেম সাহেবের কোমরে হাত দিয়ে নাচ। সবাই যে এরকম করে তা কিন্তু না। চাচা মিয়া বুঝি করেন না? না। চাচা মিয়া কি মৌলানা নাকি? মির্জা সাহেব জবাব দিলেন না। দলটি রেসকোর্সের দিকে এগোতে লাগল। মজিদ এখন দলপতি। পছন্দ না করলেও সবাই তার পেছনে পেছনে যাবে। ভিন্ন অবস্থায় ভিন্ন পরিস্থিতিতে হয়তো এদের মধ্যে অন্য দলের কেউ নেতৃত্ব দিবে। তবে আজকের রাতটা মজিদের। সময় নেতা তৈরি করে। ঠিক সময়ে ঠিক নেতা এই কারণেই বের হয়ে আসে। আলম বলল, পানির তৃষ্ণা হচ্ছে, খাওয়ার পানি আছে নাকি? মজিদ বলল, রেস কোসে পুকুর আছে, ওই জার্মতি পানি খাবো আমি, বলিস কি? দরকার হলে খাবি, সেরকম তৃষ্ণা হলে সব খাওয়া যায়। মির্জা সাহেব লক্ষ্য করলেন মজিদ ছেলেটা অনেকক্ষণ উল্টা করে কথা বলছে না।
সে কি স্বাভাবিক হয়ে আসছে? ঘোর কেটে যাচ্ছে? সব বড় ক্রাইম এক ধরনের ঘোরের মধ্যে করা হয়। ঘোর কেটে গেলে ক্রিমিনালরা কিছু করতে পারে না। তাদের মন সাধারণ মানুষের চেয়েও তরল অবস্থায় চলে যায়। অল্পতেই তারা আবেগে অভিভূত হয়। মন্টানা শহরের সেই কুখ্যাত খুনির কথাই ধরা যাক। কি যেন নাম ছিল? জন রেমন্ড নাকি জেনি রে? জেনি রেই হবে মেলি ধরনের নাম। ঘরের মধ্যে চলে গেলে গলায় বেল্ট পচিয়ে খুন করত। নারী, পুরুষ, শিশু, বৃদ্ধ কোনো বাজ বিচার ছিল না। ধরা পড়বার পর পুলিশ যখন জানতে চাইল কেন খুন করত, সে পাইপ টানতে টানতে হাসি মুখে বলেছিল, মরবার সময় লোকগুলো কেমন অদ্ভুত চোখে তাকাতো, দেখতে বড় ভালো লাগতো। ও অদ্ভুত চোখে বলতে তুমি কি বোঝাতে চাইছো? তাদের চোখের দৃষ্টিতে ভালোবাসা মাখানো থাকতো। ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা, গভীর ভালোবাসা। তুমি না দেখলে বুঝতে পারবে না। মৃত্যু পথযাত্রীর চোখ বড় মায়াময়। এই জনিরে সুস্থ থাকা অবস্থায় লাল নীল কাগজে মজার মজার ছলা লিখে ছোট বাচ্চাদের বিলাত। ডিগ 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 মাই ডগ ইজ সিক, আর ডগ ইজ লং, সিং সিং এ সং। এক পাবলিশার আবার এইসব ছড়া জোগাড় করে এক বই ছাপিয়ে ফেলল। বইটির নাম ব্ল্যাক রাইমস, কালো ছড়া। আমেরিকা হচ্ছে পাগলের দেশ। মাহিনের সিগারেট খাওয়া শেষ হয়েছে। সে এসে দলে যোগ দিয়েছে। তার একা একা সিগারেট খাওয়ার ব্যাপারটা কেউ লক্ষ্য করেনি দেখে সে খুব খুশি। সে ফুর্তিবাজার গলায় বলল, কি মারাত্মক চাঁদ উঠেছে, দেখছিস না? কিরে মজিদ? মজিদ জবাব দিল না, আকাশের দিকেও তাকালো না, একদলা থুতু ফেলল। মাহিন বলল, সুকান্ত বেঁচে থাকলে এই চাঁদ দেখে আর একটা বিপ্লবী কবিতা লিখে ফেলত। থ্যাঙ্কস গড যে মারা গেছে। মজিদ এবারও জবাব দিল না, আবার একদলা থুতু ফেলল। মাহিন বলল, কথা বলিস না কেন? স্বার্থপরের ছোট লোকের বাচ্চার সঙ্গে আমি কথা বলি না। আমি স্বার্থপর? ইচ্ছা করে পিছনে পড়ে গেলি রে হারামজাদা ছোট লোক। আরে একটা সিগারেট কেমনে জানি পকেটে ছিল, আমি জানতাম না। আবার মিথ্যে কথা বলছিস। প্যাকেট থেকে সিগারেট বের করে আবার প্যাকেট রেখে দিলি। একটাই খালি সিগারেট ছিল, বিশ্বাস কর, খালি প্যাকেট। খালি প্যাকেট কোন শালা পকেটে রাখে? মির্জা সাহেব বিস্মিত হলেন। মসজিদের মধ্যে নেতার গুণাবলী চলে এসেছে। দলের সবার দিকে তীক্ষ্ণ দৃষ্টি রাখছে। কে কি করছে না করছে তা সে এখন জানে। মাহিন থমথমে গলায় বলল, সিগারেট যদি প্যাকেটে থেকেই থাকে তাতে অসুবিধা কি? আমি কি তোর পয়সায় সিগারেট কিনেছি? গালাগালি করছিস কেন? ফস করে হারামজাদা বলে ফেললি। সাথে হারামজাদা বানান জানিস? আলম বিরক্ত মুখে বলল, কি শুরু করলি তোরা? চল হাঁটি। মাহিন বলল, আমি হাঁটাহাঁটির মধ্যে নেই, বাসায় চলে যাব। আলম বলল, এখন বাসায় যাবে কি? মাত্র 12টা 40 বাজে। নাইট ইজ স্টিল ইয়াং। 12টা 40 বাজুক না 13টা 40 বাজুক, আমি চললাম। সত্যি যাচ্ছিস? হ্যাঁ সত্যি। আলম বলল, চল সবাই মিলে চলে যাই। পুলিশে ধরলে মুশকিল, হাজারে চালান করে দিবে। মজিদ, চল যাওয়া যা। তোরা যেতে চাইলে যা, তুই একা একা কি করবি? বললাম না একটা খুন করব, দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। তুই যাবি না? না। আরে ভদ্রলোককে কি করবি? নখুবরক নখুবরক। মির্জা সাহেব চমকে উঠলেন। উল্টা কথা আবার ফিরে এসেছে। ছেলেটা কথাও বলছে তীক্ষ্ণ স্বরে। আবেগের পাগলামি কি আবার ফিরে এসেছে? সঙ্গে ছেলে দুটি চলে গেলে ঝামেলা হবে। মজিদ বলল, দাঁড়িয়ে আছিস কেন? চলে যা। ওরা চলে গেল না, দাঁড়িয়ে রইল। মজিদ রেসকোর্সের দিকে হাঁটতে শুরু করত মাত্র তারাও পিছনে পিছনে আসতে লাগলো। মির্জা সাহেব লক্ষ্য করলেন মজিদ আর এখন পা টেনে টেনে হাঁটছে না। ব্যথাবোধ নিশ্চয়ই নেই। সে তাহলে ঘোরের মধ্যে আছে, ঘোর কাটছে না। রেসকোর্সের ময়দানে ঢোকা হলো না। বৃষ্টিতে কাদা হয়ে আছে। কাদার পর হাঁটাহাঁটি কারো পছন্দ হলো না। তাছাড়া জায়গাটা জনশূন্য। বৃষ্টি হওয়ার কারণে হয়তো কেউ নেই। মজিদ বলল, চল ফিরে যাই, করিমের কাছে যাওয়া যায়। আলমেরও বলল, করিমের কাছে কি জন্য? ডিম খাবি? হুম। সবাই আবার ফিরে চলল।
কেউ কোনো রকম আপত্তি করল না। মাহিন আবার ইমার্জেন্সি স্টক থেকে সিগারেট বের করেছে। এবার সে একা ধরায়নি, অন্য দুজনকেও দিয়েছে। মাহিন মনে মনে আশা করেছিল মজিদ রাগ করে সিগারেট নিবে না। তা হয়নি। মজিদ সহজভাবেই সিগারেট নিয়েছে। দলটা দ্রুত গতিতে হাঁটছে, এত দ্রুত যে মির্জা সাহেব ঠিক তাল মিলাতে পারছেন না, বারবার পিছিয়ে পড়ছেন। মাহিন তার সঙ্গে সঙ্গে আসছে। মাহিন নিচু গলায় কথা বলা শুরু করল। মির্জা সাহেবের কথা বলতে ইচ্ছা করছে না, তবু বলছে, আমেরিকায় আপনি কি করে? একটা ফার্মের সঙ্গে যুক্ত আছি। কি ফার্ম? রিচার্জ ফার্ম। ওয়াটার সলুবেল পলিমার নিয়ে গবেষণা করে, নতুন নতুন প্রোডাক্ট তৈরি করে। আপনি কি সায়েন্টিস্ট নাকি? হ্যাঁ, তা বলা যেতে পারে। বেতন কত পান? অনেক। অনেকটা কত বলেন, নাকি বলা যাবে না? বলা যাবে না কেন? নিশ্চয়ই বলা যাবে। বছরে $93,000 পাই। ট্যাক্স কাটে না? সব কেটে কুটে এই পাই। $93,000 মানে বাংলাদেশি টাকায় কত? জানি না কত। হিসাব করে বের করেন কত, 32 দিয়ে গুণ দেন। ডলার এখন 32 করে যাচ্ছে। মির্জা সাহেব প্রায় সঙ্গে সঙ্গে বললেন, প্রায় 30 লক্ষ টাকা। এক বছরেই 30 লক্ষ পান? হ্যাঁ। কি করেন এত টাকা দিয়ে? মির্জা সাহেব জবাব দিলেন না। মাহিন বলল, আপনার গাড়ি আছে? আছে। একটা না দুটো? দুটো আছে। বাড়ি কিনেছেন? হ্যাঁ। রুম কটা সে বাড়িতে? বলতে পারছি না। দোতলা বাড়ি, বেশ কিছু রুম আছে। নিজের বাড়িতে কটা রুম তাও বলতে পারছেন না? মির্জা সাহেব চুপ করে গেলেন। তিনি মাহিনের গলার উত্তাপ টের পাচ্ছেন। ছেলেটা রেগে যাচ্ছে। চাপা রাগ। চাপা রাগ যে কোনো মুহূর্তেই ভয়ঙ্কর রূপে ফুটে বেরোতে পারে। বাড়িতে সুইমিং পুল আছে? আছে। রাজার হালে আছেন তাহলে। আর 10টা বিত্তমান আমেরিকানদের মতোই আছি। আপনার লজ্জা লাগে না? লজ্জা? হ্যাঁ, লজ্জা। আপনার দেশের মানুষ না খেয়ে আছে, আর আপনি সুইমিং পুলে সাঁতার কাটছেন। তোমার কি ধারণা আমি সুইমিং পুলে সাঁতার কাটা বন্ধ করলে দেশের লোক খেতে পারবে? মজিদ হুঙ্কার দিয়ে উঠল, চুপ কর শালা, আবার তর্ক করে। আমি তর্ক করছি না, প্রশ্নের জবাব দিচ্ছি। শালা, তোকে প্রশ্নের জবাব দিতে কে বলেছে? এ লালটুর শালাকে খুন না করলে আমি শান্তি পাচ্ছি না। শালার মুখের দিকে তাকালে গা কাঁপছে। শালা 30 লাখ টাকা কামাই করে, আমাদের মানুষ মনে করছে না। হারামজাদা বজ্জাত। মির্জা সাহেবের বুক কেঁপে উঠল। মসজিদের উন্মাদ রাগ তিনি টের পাচ্ছেন। এই রাগ বাদ দিয়ে ঠেকিয়ে রাখা প্রবল নদীর জলধারের মতো পথ খুঁজে বেড়াচ্ছে। যে কোনো সময় নিজেই পথ বের করে নিবে। 1962 সনে এরকম অন্ধরাগের একটা দৃশ্য দেখেছেন। নীলক্ষেতের লেপতর্শকের দোকানগুলোর কাছে তিনি দাঁড়িয়ে আছেন। এক ভদ্রলোক তার স্ত্রী এবং ছোট মেয়েকে নিয়ে লাল রঙের একটা ভোক্সওয়াগনে করে দ্রুত যাচ্ছেন। একটা ছোট বাচ্চা কোনো দিকে না তাকিয়ে দৌড়ে রাস্তা পার হতে গেল। গাড়িতে ধাক্কা খেয়ে ছিটকে পড়ে গেল। প্রচণ্ড ব্রেক কষে ভদ্রলোক গাড়ি থামালেন। দরজা খুলে ছুটে গেলেন বাচ্চাটির কাছে। বাচ্চাটাকে রাস্তা থেকে টেনে তোলার আগেই লোকজন তাকে ধরে ফেলল। ঝাঁকা চুলের গলায় হলুদ রঙের মাফলার জড়ানো এক যুবক অন্ধরাগে চেঁচাতে লাগলো, হারামজাদা না দেখে গাড়ি চালায়, হারামজাদা চোখ গেলে দেন, হারামজাদার চোখ দুটো গেলে দেন। ছেলেটির সঙ্গে আরো অনেকে চেঁচাতে লাগলো, চোখ গেলে দাও, চোখ গেলে দাও। মির্জা সাহেবের মতো আরো অনেকের চোখের সামনে ভয়াবহ ঘটনাটা সত্যি সত্যি ঘটে গেল। আজও এরকম কিছু ঘটবে। অন্ধ রাগের ছায়া মজিদের চোখে মুখে। তার প্যান্টের পকেটে একটা ভয়াবহ অস্ত্র। দলটি আবার ঢুকলো ইসলাম ব্রাদার্সের 18 তলা দালানের চত্বরে। ঢোকার মুখে স্তূপ করে রাখা রডে পা বেঁধে হুমড়ি খেয়ে পড়ে গেল মজিদ। যে কোনো পতনের দৃশ্য হাস্যরস তৈরি করে। এই দৃশ্যটি করল না, বরং সবাই মিলে খানিকটা সঙ্গীত বোধ করল। মাহিন বলল, ব্যথা পেয়েছিস? মজিদ উঠে দাঁড়াতে দাঁড়াতে বলল, না, আরাম পেয়েছি। অন্য সময় এই কথায় প্রচুর হাসাহাসি হয়ে যেত, আজ হলো না।
আজ দলটির অস্বস্তি আরো বেড়ে গেল। মজিদ সিঁড়ি বেয়ে 3 তলার দিকে রওনা হলো। করিমের কাছে যাবে এটুকু সে জানে, কেন যাবে তা জানে না, কতক্ষণ থাকবে তাও জানে না, শেষ পর্যন্ত নাও যেতে পারে। 3 তলায় ওঠার পর হয়তো করিমের সঙ্গে দেখা করার ইচ্ছা থাকবে না, সে ফিরে যাবে। দলের অন্যরা কিছুই ভাবছে না, তারা মজিদকে অনুসরণ করছে। মজিদ যা করবে তারা তাই করবে। তাদের 3 তলা পর্যন্ত উঠতে হলো না। দোতলার সিঁড়িতে পা দেওয়া মাত্র করিম নেমে এলো। তার গায়ে সাদা একটা কম্বল, তাকে দেখাচ্ছে ভাঙলুকের মতো। তার জ্বর সম্ভবত আরো বেড়েছে, মুখ কেমন লালচে দেখাচ্ছে। সে উঁচু গলায় বলল, স্টপ স্টপ, আপনারা যান কোথায়? দলটা থমকে দাঁড়ালো। সিঁড়িতে বাতি জ্বলছে, সিঁড়ির বাতি মাত্র 40 ওয়াটের। বাতি এই মুহূর্তে করিমের মাথার ওপর বলে তাকে দেখা যাচ্ছে না, সে অন্যদের দেখতে পাচ্ছে না। যে কোনো কারণেই হোক সে অসম্ভব ভীত। মজিদরা থমকে দাঁড়ালো। করিম বলল, কে আপনারা? মজিদ বলল, আমরা। আমরা মানে কে? মজিদ জবাব না দিয়ে আরো 2টো ধাপ পার হলো। করিম চেঁচিয়ে উঠল, স্টপ স্টপ। মাহিন বিস্মিত গলায় বলল, করিম, আমরা এখানে, ব্যাপার কি? করিম থতমত খাওয়া গলায় বলল, উপরে উঠবেন না ভাই, প্লিজ। ব্যাপার কি? অসুবিধে আছে। কি অসুবিধা? চলেন নিচে যাই, নিচে গিয়ে কথা বলি। এখানেই বলো কি অসুবিধা। করিম কাঁপা কাঁপা গলায় বলল, ঘরে মিলন ভাই আছে, অন্য সবাই আসেন। মজিদ বলল, ফুর্তি করতে এসেছে? করিম জবাব দিল না। আলম বলল, ফুর্তিবাজ একটা ছেলের সঙ্গে দেখা না করে গেলে ভালো দেখায় না। নো নো নো, স্টপ, অসুবিধা আছে। বললাম তো অসুবিধা আছে। মজিদ বলল, ভদ্রলোকের ছেলের সঙ্গে কথা বলবো, আলাপ পরিচয় হবে, এর মধ্যে অসুবিধার কি আছে? সে কি মেয়ে ছেলে নিয়ে এসেছে? না না, এসব কিছু না। মেয়ে ছেলে থাকলে অন্য ব্যাপার ছিল, যখন নাই তখন দেখা করতে অসুবিধা কি? তাকে নিয়ে খানিকটা ঘুরবো, দলে ফুর্তিবাজ একটা ছেলে থাকলে ভালো লাগে। করিম কাদা কাদা গলায় বলল, ভাই আপনাদের পায়ে ধরি, আপনারা চলে যান। কেন আমার এই বিপদে ফেলছেন? আমি গরিব মানুষ, এখান থেকে বের করে দিলে না খেয়ে থাকবো। আলম বলল, চল চলে যাই, যথেষ্ট হয়েছে। করিম সঙ্গে সঙ্গে বলল, জি ভাই চলে যান, কাল আসবেন, কাল আপনাদের জন্য ভালো জিনিস জোগাড় করে রাখবো, প্রমিস ভাই প্রমিস। মজিদ বলল, মিয়ন ভাইয়ের সঙ্গে দেখা না করে চলে যাব, এ কেমন কথা? সঙ্গে মেয়ে ছেলে থাকলে অন্য কথা। করিম ফ্যাঁসফেঁসে গলায় বলল, সঙ্গে মেয়ে ছেলে আছে ভাই, আজ চলে যান, রিকোয়েস্ট, আপনার পায়ে ধরি ভাই, একটা আছি ওর ফিট। করিম সত্যি সত্যি পা ধরবার জন্য এগিয়ে গেল। মজিদ মুখ বিকৃত করে বলল, থাক থাক, পা ধরতে হবে না, চলে যাচ্ছি। থ্যাঙ্কস ভাই, মেনি থ্যাঙ্কস। মজিদ 2 ধাপ সিঁড়ি নিচে নেমে গেল, থমকে দাঁড়ালো। করিম বলল, দাঁড়িয়ে আছেন কেন ভাই, চলে যান। মজিদ কড়া গলায় বলল, ব্যাপারটা কি বলেন তো, ঠিক মতো বলেন, না বললে এই জিনিস পেটের মধ্যে ঢুকে যাবে। এই যন্ত্র চেনেন? এর নাম খুর, সানরাইজ খুর। করিম ছুরিতে বসে পড়ল। সে দলটিকে কিছুতেই তার ঘরে যেতে দিতে পারে না। ঘরে বিরাট সমস্যা। মিলন বেকুবের মতো এক কাণ্ড করে বসেছে। রাস্তায় রাস্তায় ফুল বিক্রি করে এরকম একটা 11 বছরের মেয়েকে গাড়িতে তুলে ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে। মেয়েটার রোগা ফোকা চেহারা, কিন্তু দেখতে সুশ্রী। মিলন তাকে কি বলে এত দূর ভুলিয়ে ভালিয়ে নিয়ে এসেছে সেই জানে। কিন্তু সিঁড়িতে উঠবার সময় মেয়েটি বুকে বেঁকে বসল। আপনি আমারে কই নেন? মিলন তার হাত চেপে ধরে বলে, চুপ থাক, টাকা পাবি, মেলা টাকা পাবি। মেয়েটা হাত ছাড়িয়ে নেবার চেষ্টা করতে থাকে আর বলল, আপনি আমারে কই নেন, আপনি আমারে কই নেন? হইচই শুনে ঘুম ভেঙে করিম নিচে এসে দেখে এই কাণ্ড। সে ভীত গলায় বলল, মিলন কি করো তুমি? মিলন ভারী গলায় বলল, আপনি এসে আরেকটা হাত ধরেন তো, বড় যন্ত্রণা করছে। মিলন ছেড়ে দাও, ঝামেলা হবে। আরে দূর দূর। মিলন ভাই তোমার পায়ে পড়ি। আমার পায়ে পড়তে হবে না, আপনি হাতটা ধরেন। হারামজাদির কত বড় সাহস!
আমার হাতে কামড় দিয়েছে, রক্ত বের করেছে। হারামজাদিকে আমি উচিত শিক্ষা দিব। মিলন ভাই, কথা শুনো। দৌত্তরি যন্ত্রণা, হাতটা ধরেন। মিলনের মুখ দিয়ে ভক ভক করে মদের গন্ধ বেরোচ্ছে, চোখ ঘোলাটে। মনে হচ্ছে রেগে যাচ্ছে। রেগে গেলে এই ছেলে চণ্ডাল। করিম এসে মেয়েটির হাত ধরল। হাত ধরা মাত্র মেয়েটি সে হাতে কামড় দিল। মহাবিচ্ছু মেয়ে। এই বিচ্ছু মেয়ে প্রায় আধ ঘন্টা ধরে করিমের ঘরে। ভিতর থেকে দরজা বন্ধ। সেখানে কি হচ্ছে একমাত্র আল্লাহ মাহবুদই জানে। প্রথমে কিছুক্ষণ গুনগানি শোনা গেছে, সেই শব্দ কমে এসেছে, সম্ভবত মুখ চেপে ধরার কারণে। তারপর থেকে আর কোনো সারা শব্দ নেই। প্রবীণ করিম ক্রমাগত দয়নুস করে যেতে লাগলো। হে আল্লাহ, বিপদ থেকে উদ্ধার করো। এ হারামজাদা মিলন কি যে বিপদে ফেললো। বিপদের এই চাকরি আর ভালো লাগে না। এর চেয়ে গুলিস্তানে ভিক্ষা করা ভালো। হে আল্লাহ, দয়া করো। আল্লাহ দয়া করেন। বিপদ কমেনি, উল্টা বিপদ আরো বেড়েছে। মজিদ ভাইয়ের মতো ঠান্ডা ছেলে খুঁড়ে এসে উপস্থিত। এখন কোনো ঝামেলা বেঁধে যায় কিনা কে জানে। সঙ্গে কোট পরা ভদ্রলোকই বাকি কে জানে। পুলিশের আইবির লোক না তো, ডিবির লোকগুলো এরকম হয়ে থাকে। মজিদ বলল, কথা বলছেন না। বিষয় কি করিম সাহেব? মেরা পেয়ারা ভাই দিমো জিনিস পেটে হান্দাইয়া। মজিদ সিঁড়ি ভেঙে 3 ধাপ এগিয়ে এলো। করিম ফ্যাসফ্যাসে গলায় বলল, বলছি ভাই, পুরোটা বলছি। শালার কি যন্ত্রণার মধ্যে পড়লাম। আপনার সঙ্গে নাকি পুলিশের লোক? বাজে পেঁচাল বন্ধ কইরা আসল কথায় আহেন তো। সময় নাই। করিম মূল ঘটনা অতি দ্রুত বলে গেল। মনে হলো কেউ একজন দাড়ি কমা ছাড়া রিডিং পড়ছে। দম নেওয়ার জন্যও থামছে না। করিম চুপ করা মাত্র মির্জা সাহেব কঠিন স্বরে জিজ্ঞাসা করলেন, মেয়েটি কি মারা গেছে? জানি না স্যার, আমি কিছুই জানি না। সারাক্ষণ আমি বাইরে ছিলাম। কতক্ষণ আগের ব্যাপার? ঘন্টাখানেক আগের ব্যাপার, বেশিও হতে পারে। আমার স্যার শরীর খারাপ, জল বসন্ত, মাথা ঠিক নেই। তুমি কি মিরন নামের ছেলেটিকে এর মধ্যে একবারও জিজ্ঞাসা করনি কি ব্যাপার? করেছি। সে জবাব দেয়নি। জি না। মজিদ খুরের ফলাটা টেনে বের করল। মির্জা সাহেব কিছু বলতে গিয়েও বললেন না। মজিদের ভঙ্গি, আচার আচরণ এই মুহূর্তে এমন যে কোনো মানুষ বলে দিবে মজিদ ঘোরের মধ্যে আছে। এই ঘোর কাটবে না। এই ঘোর কাটবার নয়। হুড়মুড় শব্দ হলো। কারো কিছু বোঝার আগেই মজিদের প্রায় গা ঘেঁষে ছুটে নেমে গেল করিম। মজিদ নড়ল না। করিমের প্রতি সে কোনো আগ্রহ বোধ করল না। আলম প্রায় অস্পষ্ট স্বরে বলল, ঝামেলা বাড়িয়ে লাভ নেই, চল ভেগে যাই। মাহিন বলল, আমার মতে এটাই বেস্ট পসিবল অ্যাকশন। করিম হারামজাদার ভাবভঙ্গি থেকে বোঝা যাচ্ছে এখানে মার্ডার ফাডার হয়ে গেছে। উপস্থিত থাকলে সর্বনাশ হয়ে যাবে। মজিদ বলল, চলে যেতে চাইলে যা। তুই যাবি না? ওখানে দাঁড়িয়ে থেকে তুই করবি কি? তোদের চলে যেতে বলেছি, তোরা চলে যা। আলম বলল, দোস্ত, এটা মাথা গরম করার সময় না। এখানে থাকলে মার্ডার কেসে পড়ে যাবি। তুই চলে যা। আলম এবং মাহিন সিঁড়ি ভাঙতে লাগলো। তারা নেমে যাচ্ছে, তবে একটু পর পর পিছনে ফিরে তাকাচ্ছে। মির্জা সাহেব দাঁড়িয়ে আছেন। তিনি বেশি স্পষ্ট স্বরে বললেন, মজিদ, তুমি কি করতে চাও? নখুরেক বলছে, ওই ছেলেটাকে খুন করতে চাও? হ্যাঁ। আমি কিন্তু তার কোনো প্রয়োজন দেখছি না। যদি সত্যি সত্যি এখন কোনো হত্যাকাণ্ড হয়ে থাকে, আমরা দেখব পুলিশ যেন এসে ছেলেটাকে ধরে, যেন বিচার হয়। আমরা চাই শাস্তি হয়। পয়সাওয়ালা মানুষের শাস্তি এদেশে হয় না। এটা শুধু যে এদেশের জন্য সত্যি তা না, এটা পৃথিবীর অধিকাংশ দেশের জন্য সত্যি। তবু আমাদের চেষ্টা করতে হবে আইন যেন নিজের পথে চলে। তুমি যা করতে যাচ্ছ তার ফল ভয়াবহ। তুমি ফাঁসিতে ঝুলবে। তুমি পয়সাওয়ালা নও, কেউ তোমাকে বাঁচাবে না। নখুরে বলছে, তুমি খুঁড়টা ফেলে দাও, তারপর আমার সঙ্গে হোটেলে চলো। হোটেলের লাউঞ্জে বসে হট কফি খেতে খেতে গল্প করব। আমি তোমাকে কথা দিচ্ছি, এই দেশ ছেড়ে যাবার আগে আমি তোমার একটা ব্যবস্থা করে যাব। তুমি কি আমেরিকা যেতে চাও? যেতে চাইলে সেই ব্যবস্থাও করা যাবে। মানে ক্যান ডু ওয়ান্ডারফুল থিংস। নখুরেক বলছে, তোমাকে আমার পছন্দ হয়েছে মজিদ, বেশ পছন্দ হয়েছে। আমেরিকায়
তুমি আমার সঙ্গে থাকতে পারো। আমার মেয়েটা একা একা থাকে, সে একজন সঙ্গী পাবে। জীবন চমৎকার একটা জিনিস মজিদ। ইউ ক্যান নট গ্যাম্বল উইথ ইট। লিসেন টু মি, বি রিজনেবল। মির্জা সাহেব মজিদের দিকে কয়েক পা এগিয়ে এলে মজিদ হুঙ্কার দিয়ে উঠল, স্টপ। মির্জা সাহেব থমকে দাঁড়ালেন। যান, হোটেলে চলে যান, যান বলছি। মির্জা সাহেব সিঁড়ি বেয়ে নিচে নামতে লাগলেন। মজিদ তরতর করে 3 তলায় উঠে গেল। কর্মের দরজায় টোকা দিতেই দরজা খুলে গেল। মজিদ নিচু গলায় বললেন, মিলন ভাই ভালো আছেন? মিলন ভয়ার্ত গলায় বলল, আপনি কে? মজিদ তার উত্তর না দিয়ে আগের চেয়েও নরম গলায় বলল, ভাই সাহেব, মেয়েটি কি মরে গেছে? মিলন কাদা কাদা গলায় বলল, বুঝতে পারছি না, শরীর তো এখনো গরম। আপনি কে? আমার নাম আব্দুল মজিদ। আপনার হাতে এটা কি? এটা কিছু না, এর নাম খুর। খুর দিয়ে কি করবেন? মজিদ মধুর স্বরে হাসল। হাসতে হাসতে বলল নরম স্বরে, নখু বড়, খুদ করব। মজিদ নিচে নেমে এসে দেখে মির্জা সাহেব অন্ধকারে দাঁড়িয়ে আছে। প্যান্টের পকেটে হাত ঢুকে তাকিয়ে আছেন আকাশের দিকে। মজিদ বলল, আপনি যাননি? না। আপনি কি দয়া করে আমাকে বাসায় পৌঁছে দিবেন? নিশ্চয়ই পৌঁছে দিব। ফুবো ফুবুর সঙ্গে একটু দেখা করব, রাতটা থাকব, সকালে পুলিশের কাছে ধরা দিব। আমার বাসা কিন্তু বেশ দূর, আপনাকে অনেক হাঁটতে হবে। অসুবিধা নেই, আমি হাঁটব। তুমি ঠিকমতো পা ফেলতে পারছো না। মজিদ, আমি কি তোমার হাত ধরবো? না, হাত ধরতে হবে না, চলুন রওনা দেই। তারা দুজন পথে নামলো। মজিদ ছোট ছোট পা ফেলতে ফেলতে একসময় বলল, স্যার, আপনার মেয়েটার নাম কি? ওর নাম পলিন। ও নিশ্চয়ই খুব সুন্দর। হ্যাঁ, সুন্দর। তুমি কি ওর ছবি দেখবে? আমার মানিব্যাগে ওর ছবি আছে। মিরা সাহেব ছবি বের করে মজিদের হাতে দিলেন। মজিদ বলল, স্যার, আপনার মেয়েটা পরীর মতো সুন্দর। তারা হাঁটছে। উড়ন্ত শহরের পথে জ্যোৎস্নার আলো। এই চাঁদের আলো বড় অদ্ভুত জিনিস। এই আলোয় চেনা পৃথিবী অচেনা হয়ে যায়। পিচঢালা কালো কঠিন রাজপথকে মনে হয় ভাদ্র মাসের শান্ত নদী। তারা হাঁটছে, পায়ের নিচে নদী, মাথার উপরে অন্য একরকম আকাশ, চারপাশে থই থই জ্যোৎস্না। যে জ্যোৎস্না মানুষকে পাল্টে দেয়, যে জ্যোৎস্নায় সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য বলে ভ্রম হয়। অনেকক্ষণ কড়া নাড়ার পর মজিদের ফুপা দরজা খুললেন। তিনি কিছু বলার আগেই মজিদ বলল, ভালো আছেন ফুপা? জমির সাহেব থমথমায় গলায় বললেন, রাত দুপুরে এটা কি ধরনের রসিকতা? মজিদ উদাস গলায় বললেন, রসিকতা না হুপা, কিছুক্ষণ আগে একটা খুন করে আসলাম। হুবুকে ডেকে তোলেন, সাবান আর পানি দিতে বলেন। হাতে রক্ত লেগে আছে, হাত ধুতে হবে। আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদের চাঁদের আলোয় কয়েকজন যুবক, পর্ব 4, এবং এটি ছিল শেষ পর্ব। এরকম আরো গল্প শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।